Hello, all my dear student and all other Assalamu alaikum. Welcome back to my new class. Hope you all are okay by the grace of Almighty Allah. I am also fit and fine. Alhamdulillah. মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমরা আরও একটি নতুন ক্লাসে হাজির হতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু জানো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের টেস্ট কোশ্চেন পেপার সলভ করে যাচ্ছি। আর তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ক্লাসটি হচ্ছে ইংলিশ ফর এসএসসি এক্সামিনিস 2021, অর্থাৎ 2021 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন সলভ করা হচ্ছে। আর আমি এই পর্বে তোমাদের টেস্ট পরীক্ষায় হোমওয়ার্ক আকারে যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল ওটাই কিন্তু আমি সলভ করে যাচ্ছি। এ পর্যন্ত আমরা কোশ্চেন পেপারটা প্রায় সলভ করে ফেলেছি। আজকে 7 নম্বর আইটেম সলভ করব, মেকিং ট্যাগ কোয়েশ্চেন। আজকের আইটেমটা হলো মেকিং ট্যাগ কোয়েশ্চেন, গ্রামারের এই আইটেমটা আজকে সলভ করব। আর ক্লাসে যাওয়ার আগে অবশ্যই একটু বলে নিচ্ছি, তোমরা আমার ইউটিউব চ্যানেল পাইলট ইংলিশ ওয়ার্ল্ড অ্যান্ড হোম কেয়ার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীতে আমি কিন্তু এই ক্লাসগুলা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য, ইন্টার এবং মেট্রিক সবার জন্যই কিন্তু এই ক্লাসগুলো আমি পরবর্তীতে নিব, কোশ্চেন সলভ করব এবং গ্রামেটিক্যাল ক্লাসগুলো পরবর্তীতে এই ইউটিউব চ্যানেল থেকেই নেব। তাই আমি বলছি সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সার্চ দিয়ে। আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের গতানুগতিক ক্লাসে। আমাদের আজকের ক্লাস হবে মেকিং ট্যাগ কোশ্চেন নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা সাথে থাকো এবং দেখতে থাকো ক্লাস। ওয়েলকাম টু এসএসসি ইংলিশ। তো আমরা চলে এসেছি প্রশ্নে। আর আগেই বলা হয়েছে আজকে আমাদের কোশ্চেন প্র্যাকটিস করার কথা রয়েছে ট্যাগ কোশ্চেন। মেক ট্যাগ কোয়েশ্চেন অফ দিস স্টেটমেন্টস, অর্থাৎ এই বাক্যগুলার ট্যাগ কোশ্চেন তৈরি করো। আগে তোমাদের ট্যাগ কোশ্চেন আসতো 7 নম্বরে, তোমরা সবাই জানো। এখন কিন্তু ট্যাগ কোশ্চেন আর 7 নম্বরে আসবে না, ট্যাগ কোশ্চেন আসবে, আগে আসতো 9 নম্বরে, আগে 9 নম্বরে আসতো। এখন কিন্তু নতুন সিলেবাসের নিয়ম অনুসারে 7 নম্বরে তোমাদের ট্যাগ কোশ্চেন আসবে। এবং আগে ট্যাগ কোশ্চেন আসতো তোমার মাত্র 5টি, এখন কিন্তু 5টির পরিবর্তে জি পর্যন্ত, অর্থাৎ 7টি দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ জি পর্যন্ত এখানে দেওয়া আছে। তো চলো আমরা প্র্যাকটিস পর্ব শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যেহেতু এখন প্র্যাকটিস পর্বে আসো, যে কোনো গ্রামেটিক্যাল আইটেমের প্র্যাকটিস পর্বে যেহেতু আসো, আমি আশা করব সবাই প্রত্যেকটা গ্রামার আইটেমের যে বেসিক রুল, বেসিক গ্রামার শেখার কথা তা অবশ্যই শিখেছো। আর যদি কেউ না শিখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো খুব ঝামেলায় পড়ে যাবা। তারপরে এখনও সময় আছে, যদি কেউ কোনো আইটেমে কোনো সমস্যা থাকে তোমরা এখনও সলভ করে নিতে পারো, আইটেমগুলো, গ্রামার আইটেমগুলো শিখে নিতে পারো। তো আমি আজকে যেহেতু করব মেকিং ট্যাগ কোশ্চেন, মেকিং ট্যাগ কোশ্চেন একটা বেসিক রুল, নিয়মকানুন আছে, আশা করি সবাই পারো। তারপর আজকে আমি সলভ করার সময় অবশ্যই যে রুলগুলো বলা জরুরি তা কিন্তু আমি অবশ্যই বলবো, ডোন্ট মাইন্ড। তো ফলো করো। প্রথম যে সেন্টেন্সটা আছে এখানে পড়ি, সিনসিয়ারিটি ইজ এ গ্রেট ভার্চু, এ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসেড ইন লাইফ। অর্থাৎ সিনসিয়ারিটি একটা নাউন যার অর্থ হলো আন্তরিকতা। আমি কিন্তু শুধুমাত্র ট্যাগ কোশ্চেন করেই ক্ষান্ত হব না, সেন্টেন্সটার অর্থ বুঝিয়ে দেব এবং সেন্টেন্সটা তোমাদের বোধগম্য করে তারপর ট্যাগ কোশ্চেনের রুল বলে ট্যাগ কোশ্চেন করব। অবশ্যই একটু সময় লাগতে পারে, তো ধৈর্য হারা হবে না এবং সাথে থাকবে। ধন্যবাদ। সিনসিয়ারিটি অর্থ আন্তরিকতা, ইজ হয় এ গ্রেট ভার্চু, আন্তরিকতা হয় একটা বড় গুণ। এ সিনসিয়ার ম্যান একজন আন্তরিক মানুষ, অলওয়েজ সবসময় সাকসেড, কি হয় একজন আন্তরিক মানুষ সবসময় সাকসেড হয় ইন লাইফ, জীবনে। এই ছিল আমাদের বাক্য। আমি আরেকবার বাংলা বলছি, আন্তরিকতা হয় একটা বড় গুণ, একজন আন্তরিক মানুষ সফল হয় জীবনে। এখানে তোমরা 2টা সেন্টেন্স দেখতে পাচ্ছ, অবশ্যই একটা সেন্টেন্স আর এখান থেকে একটা সেন্টেন্স শুরু হয়েছে। তো ট্যাগ কোশ্চেন করবা যেই সেন্টেন্সের সাথে তোমাকে ট্যাগ দেওয়া হয়েছে
এই সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে, এটার সাথে কিন্তু ট্যাগ করতে দেওয়া হয় না, এখান থেকে ট্যাগ কোশ্চেন তৈরি করবা না, তোমাদের ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে এই সেন্টেন্সটা থেকে, এই সেন্টেন্সটার সাথে ট্যাগ দেওয়া আছে। তাই সেন্টেন্সটা হলো আন্তরিক মানুষ সবসময় সফল হয়। তা ট্যাগ কোশ্চেন করার সাধারণ রুল, যে বেসিক রুল আছে, রুলটা কি মনে আছে সবার? আশা করব মনে আছে। তারপরও আমি একটু তোমাদের সলভ করে দেখাবো। একটা কাগজ দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই কাগজটা দিকে একটু তাকাও। এই কাগজটা আমি তোমাদের জন্য তৈরি করেছি ট্যাগ কোশ্চেন শেখার জন্য। এটা এখানে ট্যাগ কোশ্চেন সাধারণ যে বেসিক রুল সমূহ আছে সব কিছুই কিন্তু এখানে রয়েছে, একটু ফলো করো। আমি একটু জুম করে নিচ্ছি। দেখো ট্যাগ কোশ্চেন করার নিয়মটা দেখো। ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথমেই তোমাকে প্রদত্ত সেন্টেন্সের প্রদত্ত অক্সিলারি ভার্বটি শেষে বসাতে হবে। আবার বলছি আমি, সেন্টেন্সের প্রদত্ত অক্সিলারি ভার্বটি শেষে বসাতে হবে। অর্থাৎ যেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন তুমি করবে ওই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব আছে ওই অক্সিলারি ভার্বটা বাক্যের শেষে বসাতে হবে। আমি তোমাদের মনে করানোর সুবিধার্থে রুলগুলো একবার বলে নিচ্ছি। সেন্টেন্সের প্রদত্ত অক্সিলারি ভার্বটি, অর্থাৎ যেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করবে ওই সেন্টেন্সের ভেতরে যে অক্সিলারি ভার্ব আছে তা শেষে বসাতে হবে, বাক্যের শেষে বসাতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। তারপর অক্সিলারি ভার্ব না থাকলে, অনেক সেন্টেন্স আছে অক্সিলারি ভার্ব থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না। অক্সিলারি ভার্ব না থাকলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি আনবে? প্রেজেন্ট ইনডিফিনিট হলে আনবে ডু ডাস, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আনবে ডিড। ওকে, আমি 2 নম্বর নিয়মে চলে যাচ্ছি। 2 নম্বর নিয়মটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নট বসাতে হবে। অর্থাৎ যেই সেন্টেন্সটাকে তুমি ট্যাগ কোশ্চেন করবে ওই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, হ্যাঁ বোধক হয়, তাহলে তোমাকে ওই অক্সিলারি ভার্বের পর নট বসাতে হবে। আর কিছু কিছু ওয়ার্ড আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে কিন্তু তোমার সেন্টেন্সে নট বসাতে হবে না, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়। এখানে লেখা আছে নেগেটিভ সেন্টেন্স হলে, অর্থাৎ সেন্টেন্সে নট থাকলে নট বসাতে হবে না। বাক্যে নেভার, নোবডি, নান, নাথিং, সেলডম, হার্ডলি, এ ফিউ, লিটল, এ লিটল হবে না, শুধুমাত্র লিটল হবে, লিটল ইত্যাদি ওয়ার্ড থাকলে নট বসে না। অর্থাৎ এই ওয়ার্ডগুলো তোমাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আমি এই কাগজটা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, এই কাগজটা মনে রাখবে। এই ওয়ার্ডগুলো থাকলে কিন্তু ট্যাগ কোশ্চেন করার সময় নট বসাতে হবে না। নেভার, নোবডি, নান, নাথিং, সেলডম, হার্ডলি, এ ফিউ, লিটল ইত্যাদি ওয়ার্ড থাকলে নট বসাতে হবে না। এবার আমরা চলে যাই 3 নম্বর রুলে। দেখি 3 নম্বর রুলে কি লেখা আছে। তিন নম্বর রুলে আছে প্রদত্ত বাক্যের সাবজেক্টের প্রোনাউন বসে। আচ্ছা, যেই বাক্যটা থেকে ট্যাগ কোশ্চেন করবে ওই বাক্যের সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে, একটা কোশ্চেন চিহ্ন শেষ দিতে হবে। আশা করি মনে রাখছো 3টা রুল। এই 3টা রুল সিরিয়াল মনে রাখলেই বেশিরভাগ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করা যাবে। আর এখানে একটু ব্যতিক্রম রুল সমূহ আছে, একটু খেয়াল করো। সাবজেক্ট যদি নোবডি, নান, এভরিবডি, এভরিথিং ইত্যাদি থাকে প্রোনাউন হিসাবে দে বসাতে হবে। সাবজেক্ট যদি নোবডি, নান, এভরিবডি, এভরিথিং ইত্যাদি থাকে তাহলে প্রোনাউন হিসাবে কি বসাতে হবে? দে বসাতে হবে। অল অফ আস থাকলে উই, অল অফ দেম থাকলে দে ইত্যাদি প্রোনাউন বসে। আর বস্তুগত সিঙ্গুলার প্রোনাউন যেমন ইট থাকলে প্লুরাল কোনো নাউন হলে দে বসে। অর্থাৎ সিঙ্গুলার কোনো বস্তুগত নাউন থাকলে ইট বসবে, আর প্লুরাল কোনো বস্তুগত নাউন থাকলে দে বসবে। এই হলো আমার বেসিক রুল ট্যাগ কোশ্চেন করার। আমি এখন ট্যাগ কোশ্চেন করার জন্য চলে যাব। আরও কিছু ব্যতিক্রম রুল আছে যা পরীক্ষায় আসতে পারে। যেমন এখানে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হলে সাধারণত উইল ইউ বসে। সেন্টেন্সটা নেগেটিভ হলে উইল ইউ, অ্যাফার্মেটিভ হলে ওন্ট ইউ বসাতে পারো। তো বেশিরভাগ ক্ষেত্রে উইল ইউ বসাই দিলে হয়ে যায়, অর্থটা একটু খারাপ লাগে, কিন্তু তোমরা খেয়াল রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে বসাবে উইল ইউ, আর নেগেটিভ হলে বসাবে
উইল নট ইউ অর্থাৎ ওন্ট ইউ। লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হলে বাক্যের শেষে শ্যাল উই বসাবে। লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে বলা হলে তোমরা কীভাবে করবে ট্যাগ কোশ্চেন? শ্যাল উই। তারপর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লুজের ট্যাগ কোশ্চেন তৈরি করতে হয়। এই হলো আমার সাধারণ বেসিক নিয়মটা। আশা করি তোমরা মনে রাখতে পারবে, আর যদি মনে রাখতে না পারো কাগজটা নিয়ে রাখবে, কাগজটা থেকে তৈরি করবে। আচ্ছা, আমি কোশ্চেনে চলে আসলাম। খেয়াল করো একটু আগে আমরা কি রুল পেলাম, যে সেন্টেন্সের আমরা ট্যাগ কোশ্চেন করব। 1 নম্বর রুল হয়তো তোমার মনে নাই, আমার মুখস্থ আছে, আমি ওই যে বক্সটা একটু আগে দেখাইলাম ওই বক্স থেকে মুখস্থ করে করে তোমাদের বলছি। প্রথম রুলটা ছিল এরকম, সেন্টেন্সের ভেতর থেকে অক্সিলিয়ারি ভাবটাকে সেন্টেন্সের শেষে বসাইতে হয়। অক্সিলিয়ারি ভাব কি সেন্টেন্সে আছে দেখো তো, একটু খুঁজো, সময় দিলাম, যাও। নো, এই সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে কিন্তু সাথে সাথে একটা নিয়ম আমরা ওখানে পেয়েছি, যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাস নিতে হয়, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড নিতে হয়। তোমার কি মনে আছে না? আমি আবার একবার দেখাবো। অবশ্যই, এই যে দেখো নিয়মটা এখানে লেখা আছে, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু ডাস বসে, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড বসে। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। তাহলে ট্যাগ কোশ্চেন কীভাবে করব? ট্যাগ কোশ্চেন করার ওই নিয়ম হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আনতে হবে ডু অথবা ডাস, পাস্ট ইনডিফিনিট বেলা ডিড। তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্স দেখো তো? এ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসেসস ইন লাইফ। যারা সাধারণ টেন্সের জ্ঞান যাদের মাথায় আছে তারা কিন্তু অবশ্যই বলে ফেলছে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে তোমরা যে ভার্বটা দেখতে পাচ্ছ সাকসেস, এটা কিন্তু সফল হওয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার ভার্বের সাথে ইডি দেখে সবাই মনে করো না যে এটা পাস্ট টেন্স, এটার প্রেজেন্ট ফর্মটাই হলো এরকম, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের সাথে এস বাই এস আছে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমার এখানে কী নিতে হবে? ডু অথবা ডাস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তো এখানে কী নেব? ডু না ডাস? অবশ্যই ডাস নেব, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাদের নিতে হবে ডাস। তাহলে চলো আমি সলভ করি। ডাস, ডাস। তারপরে 2 নম্বর রুলটা কি ছিল? দুই নম্বর রুলের কথা কি মনে আছে? 2 নম্বর রুলটা কি ছিল? 2 নম্বর রুলটা ছিল, ছিল, দুঃখিত সময় ক্ষেপণের জন্য, 2 নম্বর রুলটা ছিল হলো একটা নট বসবে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নেগেটিভ করতে হবে, অর্থাৎ নট বসাতে হবে। অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটার মধ্যে কোনো নেগেটিভ সূচক ওয়ার্ড বা নট নাই, অর্থাৎ এই সেন্টেন্সটা নেগেটিভ না, অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ হলে এই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার জন্য একটা নট আনতে হয়। 1 নম্বর রুল হলো সেন্টেন্সের ভেতর থেকে অক্সিলিয়ারি ভার্ব আনতে হয়। অক্সিলিয়ারি ভার্ব যদি সেন্টেন্সের ভেতরে না থাকে তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু আর ডাস আনতে হয়, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড আনতে হয়। এটা প্রেজেন্ট টেন্স ছিল, অক্সিলিয়ারি ভার্ব ছিল না, এই জন্য প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি কি আনছি? ডাস আনছি। এবার একটা নট আনতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে, অর্থাৎ যে সেন্টেন্সটা আমি ট্যাগ কোশ্চেন করতেছি এখন, এই সেন্টেন্সটা কিন্তু অবশ্যই অ্যাফার্মেটিভ, অর্থাৎ তোমাকে নট আনতে হবে। তুমি নটটা কনস্ট্রাকটিভ করে মিশিয়ে দিবে এভাবে। অর্থাৎ ডাজ নট হবে। কিবোর্ডে ঝামেলা করে, হ্যাঁ। DOESNT, একটা ডি আবার কালো হয়ে গেল না?
ওকে, ডাজেন্ট। তারপর 3 নম্বর রুল ফলো করতে হবে। 2 নম্বর রুল ফলো করা হয়ে গেছে। 3 নম্বর রুলটা হলো সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন বসাইতে হয়। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটা কি দেখো, এ সিনসিয়ার ম্যান। এ সিনসিয়ার ম্যান সাবজেক্ট এই সেন্টেন্স। এ সিনসিয়ার ম্যানের প্রোনাউন কি? যারা প্রোনাউন সম্পর্কে ধারণা রাখো তারা কিন্তু এই সিনসিয়ার ম্যান একটা সিঙ্গুলার লোক, ঠিক আছে। এ সিনসিয়ার ম্যানের প্রোনাউন হবে হি, একজন মানুষ, অর্থাৎ এখানে আমি হি বসিয়ে দেব। তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন হয়ে যায়। আমাদের প্রথম ট্যাগ কোশ্চেনটা করা হয়ে গেল। আমি কি আবার একটু ব্যাখ্যা করব? ট্যাগ কোশ্চেন করার 1 নম্বর রুল, যে সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করবে ওই সেন্টেন্সের ভেতর থেকে অক্সিলারি ভার্ব শেষে আনতে হয়। অক্সিলারি ভার্ব না থাকলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ডাস, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড আনতে হয়। এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা ডাস আনছি। তারপর একটা নট বসাইতে হয়। আমরা একটা নট বসাইছি। যদি অ্যাফার্মেটিভ হয় সেন্টেন্সটা নট বসাইতে হয়, আর নেগেটিভ হলে নট বাদ দিতে হয়, অ্যাফার্মেটিভ করতে হয়। তারপরের নিয়ম হলো সাবজেক্টের প্রোনাউন বসে। সেন্টেন্সের সাবজেক্ট কী ছিল? সিনসিয়ার ম্যান। সিনসিয়ার ম্যানের প্রোনাউন কি? হি। বাস, তোমার ট্যাগ কোশ্চেন করা হয়ে গেল। ওকে, আমি চলে যাচ্ছি দ্বিতীয় সেন্টেন্সে। দ্বিতীয় সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, দ্য পিপল হু আর ইনসিনসিয়ার। আচ্ছা, সিনসিয়ার হতো আন্তরিক হলে, ইনসিনসিয়ার কি? অআন্তরিক। আমি অর্থটা আবার মিলাই, দ্য পিপল হু আর ইনসিনসিয়ার, যে মানুষগুলো হয় অআন্তরিক, ক্যান হার্ডলি সাকসেড, তারা খুব কমই সফল হইতে পারে। ক্যান হার্ডলি সাকসেড, তারা খুব কমই সফল হইতে পারে। পুরো লাইনটার অর্থ আমি একসাথে মিলিয়ে বলছি আবার। লোকজন যারা হয় ইনসিনসিয়ার, অআন্তরিক, ক্যান হার্ডলি, কেন অর্থ পারে, হার্ডলি মানে কদাচিৎ, অল্প, পারেই না প্রায়, ক্যান হার্ডলি সাকসেড, খুব কমই সফল হইতে পারে। অর্থাৎ আন্তরিক মানুষ হতে হবে সফল হতে হলে সবাইকে, তাই না? অআন্তরিক মানুষ খুব কমই সফল হইতে পারে। এবার আমি ট্যাগ কোশ্চেনের রুল ফলো করব। আমি একটু আগে একটা রুল পাইছি, তোমরা হয়তো মনে আছে, একবার করে দেখছো বক্সের মধ্যে, মনে নাও থাকতে পারে। আমি তোমাদের মনে করাই দিই। রুলটা হলো এরকম পাইছি যে, যদি কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করো, তাহলে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে প্রিন্সিপাল ক্লোজের। যারা কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড সেন্টেন্স চিনো তারা কিন্তু অবশ্যই বলতে পারতেছো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। অবশ্যই এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কেমন থাকে? একটা সাবঅর্ডিনেট ক্লুজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লুজ থাকে। এই হুযুক্ত যে ক্লুজটা আছে, এই ক্লুজটা হলো সাবঅর্ডিনেট ক্লুজ। আর এই পরে যে একটা ভার্ব আছে ক্যান সাকসেড, এটা হলো প্রিন্সিপাল ক্লুজ। অর্থাৎ রুলে কি আছে? কমপ্লেক্স সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার সময় প্রিন্সিপাল ক্লুজ থেকে ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ এখান থেকে আর নিয়ে যদি তুমি ট্যাগ কোশ্চেন করো, তোমার ট্যাগ কোশ্চেনটা হবে না, কাটা যাবে। কি যাবে? কাটা যাবে। কারণ কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হয় প্রিন্সিপাল ক্লুজ থেকে। আর এই ক্লুজটা হলো সাবঅর্ডিনেট ক্লুজ। এই ক্লুজটা কি ক্লুজ? সাবঅর্ডিনেট ক্লুজ, হুযুক্ত ক্লুজ। যত সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত ক্লুজ আছে সব ক্লুজগুলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লুজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লুজ এখানে কোনটা? এইটা। অর্থাৎ এই ক্লুজ থেকে আমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ আমরা আবার ফলো করব যে ট্যাগ কোশ্চেন করার যে রুল আছে, তিনটা রুল আবার ফলো করব। কি ছিল বলো? প্রথমে মনে আছে? ট্যাগ কোশ্চেন করার 1 নম্বর রুল ছিল, ওকে, 1 নম্বর রুল ছিল সেন্টেন্সের ভেতর থেকে অক্সিলারি ভার্বটাকে বসাইতে হয়। 1 নম্বর রুল, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কিন্তু এখানে আছে ক্যান, অর্থাৎ ক্যান তোমাকে এখানে আনতে হবে। তারপর কি করতে হয়? 2 নম্বর রুল কি ছিল মনে নাই? বক্সটা আমি কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেব। ওই কমেন্ট বক্স থেকে ওই বক্সটা নেবা, 2-1বার দেখলে মনে পড়ে যাবে। যারা না পারো, আর যারা পারো তারা তো শুধুমাত্র একটু জিনিসগুলো মনে রাখার জন্য দেখতেছো ক্লাসটা। আর যারা না পারো বা ভুলে গেছো তারা অবশ্যই নতুন করে দেখতে হবে। আবার খেয়াল করো 1 নম্বর রুল, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স আমরা প্রিন্সিপাল ক্লুজ থেকে করব, সাবঅর্ডিনেট ক্লুজ থেকে করব না। প্রিন্সিপাল ক্লুজ হলো এটা। আর ট্যাগ কোশ্চেন করার রুল হলো প্রথমে অক্সিলারি ভার্বটাকে আনতে হয়। এই যে অক্সিলারি ভার্ব ক্যান আছে প্রিন্সিপাল ক্লুজের মধ্যে, আমি আনছি। 2 নম্বর রুল হলো নট বসাইতে হয়, একটা নট বসাইতে হয়। কিন্তু কথা হলো একটা রুল দেওয়া ছিল ওখানে
যে সেন্টেন্সের মধ্যে যদি নট থাকে তাহলে নট বসাতে হবে না। এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু একটা নট আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? একটা নেগেটিভ সূচক ওয়ার্ড এই সেন্টেন্সের ভেতরে আছে। একটু আগে আমি বক্সের মধ্যে দেখাইছি, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, এরকম কিছু ওয়ার্ড থাকলে এই সেন্টেন্সগুলোকে নট বা নেগেটিভ সেন্টেন্স ধরা হয়। এই সেন্টেন্সের ভেতরেও কিন্তু একটা হার্ডলি আছে, দেখছো? অর্থাৎ এই সেন্টেন্সটা নেগেটিভ। এখানে যেটা নট আনতে হবে, নট তো আনতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে, নেগেটিভ সেন্টেন্স হলে নট আনতে হয় না। অর্থাৎ এই সেন্টেন্সে নট আছে, হার্ডলি একটা নটের মতো কাজ করে। হার্ডলি, সেলডম, তারপরে কি আছে, নাথিং, নোবডি, নান, তারপরে লিটল, ফিউ, এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটাকে নেগেটিভ ধরা হয়, এটি নেগেটিভ ওয়ার্ড। সুতরাং এই সেন্টেন্স থেকে নট আনা হবে না, শুধু ক্যানই থাকবে। আমি 3 নম্বর রুল এখন ফলো করব। 3 নম্বর রুলটা কি? সাবজেক্টের প্রোনাউন বসে। এই সেন্টেন্সের সাবজেক্ট কি দেখছো? সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু পিপল। পিপলের প্রোনাউন কি হবে? দে হবে। অর্থাৎ আমি ট্যাগ কোশ্চেনটা করা হয়ে গেল, এখন আমি তোমাকে সলভ করে দিচ্ছি। মনে আছে প্রথমে কি হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে প্রিন্সিপাল ক্লজে। অক্সিলারি ভার্ব কি ছিল? ক্যান। তারপর নট আনতে হয় যদি সেন্টেন্সটা হয় অ্যাফার্মেটিভ। নট আনতে হয় যদি সেন্টেন্সটা হয় অ্যাফার্মেটিভ। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ছিল না, সেন্টেন্সটা নেগেটিভ ছিল হার্ডলি এর কারণে। কিছু নেগেটিভ সূচক ওয়ার্ড, হার্ডলি, সেলডম, নোবডি, নো ওয়ান, নান, ফিউ, লিটল, এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ ধরা হয়। আর নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার সময় এখানে নট আনতে হবে না। যদি আমার রুলে আছে 2 নম্বরে নট আনতে হয়, নেগেটিভ সূচক ওয়ার্ড থাকলে নট আনতে হবে না, নট থাকলেও। অর্থাৎ আমি 2 নম্বর রুলটা এখানে প্রয়োগ হলো না, 3 নম্বর রুলে চলে যাব। 3 নম্বর রুল ছিল সাবজেক্টের প্রোনাউন বসে। 3 নম্বর রুল কি? সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্ট ওখানে দ্য পিপল। পিপলের প্রোনাউন কি? দ্য পিপলের প্রোনাউন অবশ্যই দে হবে। ওকে, আমার কিন্তু ট্যাগ কোশ্চেন করা হয়ে গেল। এবার আমি চলে যাব কোথায়? 3 নম্বর সেন্টেন্সে, সি নম্বরে। সি নাম্বার দিকে ফলো করো, সেন্টেন্সের অর্থটা মিলাই। নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ এ সিনসিয়ার ম্যান। সেন্টেন্সের অর্থটা কি? নোবডি, কেউ না। নোবডি মানে কি? কেউ না। ইজ হয়, অ্যাজ সাকসেসফুল, এত সফল। কেউ হয় না এত সফল, অ্যাজ এ সিনসিয়ার ম্যান, একজন সিনসিয়ার ম্যানের মতো এত সফল, কিন্তু কেউ হয় না। অর্থ কি বুঝতে পারছো? আশা করি অর্থ বুঝতে পেরেছ। আমরা এখন ট্যাগ কোশ্চেনের রুলে চলে যাই। আবার কি ছিল আমাদের প্রথম রুল বলো? বারবার কিন্তু একই রুল প্রয়োগ করতে হচ্ছে। অর্থাৎ কেউ যদি প্রথমবারে ধরে রাখতে না পারো, দ্বিতীয়বার, তৃতীয়বার, 3-4টা সেন্টেন্স যদি আমি করি আর তুমি যদি ফলো করতে থাকো, তাহলে কিন্তু রুলটা তোমার ভেতরে অলরেডি চলে যাবে। তো স্টে কানেক্টেড, আমাদের সাথে লেগে থাকো, হয়ে যাবে। 1 নম্বর রুল, প্রথমে অক্সিলারি ভার্বটা আনতে হয়, সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা শেষে আনতে হয়। 1 নম্বর রুল, আবার বলছি, সেন্টেন্সের ভেতর থেকে অক্সিলারি ভার্বটা আনতে হয়। অক্সিলারি ভার্ব না থাকলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু নট, ডাজ নট আনতে হয়, অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড আনতে হয়। কিন্তু এই সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্ব না থাকলে আনতে হয় ডু নট, ডাজ নট, প্রেজেন্ট টেন্সে ডু, ডাজ, পাস্ট টেন্সে ডিড আনতে হয়। কিন্তু এই সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, ইজ আছে, অর্থাৎ আমি এখানে কি আনবো? ইজেই আনবো। তারপরের রুল কি বলো? অক্সিলারি ভার্ব আনার পরের রুল কি? অক্সিলারি ভার্ব আনার পরের রুল হলো নট আনতে হয় যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়। নট আনতে হয় যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়। ক্লিয়ারভাবে বলে দিলাম, কিন্তু সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ নয়। সেন্টেন্সের ভিতরে নোবডি আছে। একটু আগেও বললাম, যদি কোনো সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না, নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার সময় নট নিতে হয় না, যদিও 2 নম্বর রুলে আছে নট নিতে হয় যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, কিন্তু এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না, সেন্টেন্সটা নেগেটিভ। সুতরাং আমি 2 নম্বর রুল প্রয়োগ করব না, নট নিব না। 3 নম্বর রুলে চলে যাব। 3 নম্বর রুল হলো সাবজেক্টের প্রোনাউন বসে। বলো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট এখানে কি? সাবজেক্ট হলো এখানে নোবডি। তাহলে নোবডির প্রোনাউন কি? একটু আগে বক্স দেখাইছি, আরেকবার কি আমি দেখাবো? কিছু ওয়ার্ডের প্রোনাউন আমি তোমাকে দেখাই আনি।
খেয়াল করো, এখানে এখানে দেওয়া আছে সাবজেক্ট যদি নোবডি, নান, এভরিবডি, এভরিথিং ইত্যাদি থাকে তাহলে প্রোনাউন বসে দে। আবার দেখো, সাবজেক্ট যদি নোবডি, নো ওয়ান, নান, নো ওয়ানও থাকে, আমি নো ওয়ানটা লিখি নাই, এই নান দেখেই বুঝে নাও নো ওয়ানও আছে। নোবডি, নান, এভরিবডি, এভরিথিং ইত্যাদি থাকলে প্রোনাউন হিসাবে দে বসে। অর্থাৎ এখানে কিন্তু নোবডি আছে, আর আমার যে সেন্টেন্সটা আমি করতেছি এই সেন্টেন্সটাও কিন্তু নোবডি আছে, অর্থাৎ আমার প্রোনাউন কি হবে, দে বসাইতে হবে। আমি দে বসাই দিই, হয়ে গেল আরেকটা ট্যাগ কোশ্চেন করা। কতই না ইজি, তাই না? যারা ট্যাগ কোশ্চেনকে কঠিন ভাবো না অনেকেই, কিন্তু ট্যাগ কোশ্চেন অনেকের ভুল হয়ে যায়, কিছু বিদঘুটে রুলের কারণে অনেকে ভুল করে বসো। আসলে ট্যাগ কোশ্চেন কঠিন না, অনেকের কাছে কঠিন মনে হয়। আমি পরের সেন্টেন্সে চলে যাচ্ছি, ডি নম্বরে। ডি নম্বর দিকে তাকাও। এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার টু সাইন ইন লাইফ। কি অর্থটা বলা হয়েছে? প্রত্যেক ছাত্রের শুড উচিত, বি হওয়া, সিনসিয়ার কি হওয়া উচিত, আন্তরিক হওয়া উচিত, টু সাইন ইন লাইফ জীবনে সাইন করার জন্য প্রত্যেক ছাত্রকে আন্তরিক হওয়া উচিত। অর্থটা আবার বলছি, প্রত্যেক ছাত্রকে উচিত হওয়া সিনসিয়ার, অর্থাৎ প্রত্যেক ছাত্রীকে সিনসিয়ার হওয়া উচিত, আন্তরিক হওয়া উচিত, টু সাইন উন্নতি করতে ইন লাইফ জীবনে। এই হলো অর্থ। আমরা এখন ট্যাগ কোশ্চেন করবো, আবার ট্যাগ কোশ্চেনের রুলে চলে যাব। বলো, 1 নম্বর রুল কী ছিল? প্রত্যেকবার একটা রুলে আমি বলতেছি, তারপর যদি কারো মাথায় না ঢুকে সে কিন্তু খুবই বিপদে পড়ে যাবে, তাই না? আবার সেই একই রুল। 1 নম্বর রুল কি ট্যাগ কোশ্চেন করার? 1 নম্বর রুল হলো সেন্টেন্সের ভেতর থেকে অক্সিলারি ভার্বটা এই সেন্টেন্সের শেষে আনতে হয়, এখানে আনতে হয়, যেখানে তীর চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আনতে হয় সেন্টেন্সের ভেতর থেকে অক্সিলারি ভার্বটা। এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব নাই? অবশ্যই আছে অক্সিলারি ভার্ব। দেখো, শুড কি পরীক্ষা দেওয়ার সামনে শুড যদি না চিনো অক্সিলারি ভার্ব তাহলে কিন্তু নাকশা ফাটিয়ে দেব, বুঝছো? এই শুড হইল এখানে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বটা যেহেতু আমাদের রুলে আছে ট্যাগ কোশ্চেন করার জন্য অক্সিলারি ভার্বটা নিতে হয় এখানে, সুতরাং আমি এখানে অক্সিলারি ভার্বটা নেই, শুড নেই না, SHOULD শুট নেওয়া হয়ে গেল শুট। পরবর্তী রুল কি বলো? 2 নম্বর রুল কি? নট নিতে হয় যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়। এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না? দেখো তো, যে সেন্টেন্সটা এখন করতেছি সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না? অবশ্যই অ্যাফার্মেটিভ, অবশ্যই অ্যাফার্মেটিভ। এই সেন্টেন্সের মধ্যে কোনো নট আছে? এমন আছে এভরি স্টুডেন্ট শুড নট বি, এরকম আছে। অথবা নেগেটিভ সূচক যেই ওয়ার্ডগুলোর কথা বললাম, সেলডম, নাথিং, নোবডি, সেলডম, হার্ডলি, এরকম কোনো ওয়ার্ড কি সেন্টেন্সের ভিতরে আছে? নাই। সুতরাং এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। আর ট্যাগ কোশ্চেন করার নিয়ম, 2 নম্বর নিয়মই হলো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন করার সময় একটা নট নিতে হয়, অর্থাৎ শুড নট নাও। শুড নটকে কনস্ট্রাকটিভ করে মানে মিলিয়ে এভাবে নিতে পারো, স্টুডেন্ট। এবার 3 নম্বর রুলে চলে যাও। 3 নম্বর রুল কি বলো? কি মনে নাই? বোকা, একটু আগে দেখাইলাম না বক্সে। ও, তোমাদের কথার আওয়াজই তো আমি শুনতে পাচ্ছি না। আমি কিন্তু মনে করতেছি তোমরা আমাদের সাথে আছো, সামনে আছো, ঠিক আছে? এরকম একটা ভাব বা এরকম একটা এক নিয়ে কিন্তু কাজ করতেছি। আচ্ছা, 3 নম্বর রুল হলো সাবজেক্টের প্রোনাউন বসাইতে হয়। সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন বসাইতে হয়। সেন্টেন্স সাবজেক্ট কি আছে? এভরি স্টুডেন্ট। সাবজেক্ট কি আছে? এভরি স্টুডেন্ট। এভরি স্টুডেন্ট প্রোনাউন কি? একটু আগেও তোমাকে বক্সে দেখাইলাম, এভরি থাকলে প্রোনাউন দে বসে। দেখাইছি না? আরেকবার দেখাবো? বলো, আরও একবার দেখাবো, নো প্রবলেম, সমস্যা কি? এই যে দেখো, সাবজেক্ট যদি নোবডি, নান, এভরিবডি, এভরিথিং অর্থাৎ এভরি থাকে তাহলে প্রোনাউন কি বসাইতে হয়? দে বসাইতে হয়। অর্থাৎ যে জিনিসটা আমরা করছি সেন্টেন্সের সাবজেক্টও আছে এভরি, সুতরাং আমাকে বসাতে হবে এভরি এর প্রোনাউন। এভরি এর প্রোনাউন কি? দে। ওকে, হয়ে গেল ডি নাম্বারও। এবার কিন্তু ই নাম্বার করব। আবার ই নাম্বার অর্থ মিলাই চলো।
লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। লেটস এটা ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো লেটস চলো, বি সিনসিয়ার ইন লাইফ। যারা ইম্পারেটিভ সেন্টেন্স শিখছো, যারা ইম্পারেটিভ সেন্টেন্স শিখছো তারা কিন্তু অবশ্যই এরকম একটা গঠন পাইছো ইম্পারেটিভ সেন্টেন্সের। চলো স্কুলে যাই, চলো এটা করি, চলো ওটা করি, এরকম পাইছো না একটা রুল? অবশ্যই পাইছো। সেই রুলটা এখানে প্রয়োগ করা হয়েছে। লেটস বি চলো হই, বি অর্থ হওয়া, বি অর্থ কি হওয়া। লেটস বি চলো হই সিনসিয়ার কি হই, আন্তরিক হই ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে চলো আমরা আন্তরিক হই। কি তোমরা হবা তো? যদি এই যে ক্লাসটা করতেছে, যদি ক্লাসটার প্রতি আন্তরিক না হও, মনোযোগ দিয়ে না শোনো, স্কুলে ক্লাসে যদি আন্তরিক না থাকো, স্যারের কথা মনোযোগ দিয়ে যদি না শোনো, তাহলে কি কিছু পারা সম্ভব? অবশ্যই কিছু পারা সম্ভব না। এজন্য এখানে বলা হয়েছে লেটস বি চলো হই, বি অর্থ হওয়া, চলো হই আন্তরিক ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে চলো আমরা আন্তরিক হই। অর্থাৎ সেন্টেন্সের অর্থ মিলে না গেল। এখন আমরা ট্যাগ কোয়েশ্চন করব। ট্যাগ কোয়েশ্চন করার যে রুল আছে, প্রথমে অক্সিলারি ভার্বকে আনতে হয়, 2 নম্বর রুল হলো নট বসাইতে হয়, 3 নম্বর রুল হলো সাবজেক্টের প্রোনাউন বসাইতে হয়। রুল 3টা মনে আছে? আবার বলি, প্রথমে সেন্টেন্সের ভেতর থেকে অক্সিলারি ভার্ব আনতে হয়। কোথায় আনতে হয় অক্সিলারি ভার্ব? এখানে আনতে হয়। দ্বিতীয়ত কি করতে হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে একটা নট বসাইতে হয়, আর নেগেটিভ সেন্টেন্স হলে নট বসাইতে হয় না। তারপর সাবজেক্টের প্রোনাউন বসে। কিন্তু তোমরা যদি ট্যাগ কোয়েশ্চন করার বক্সটা ফলো করে থাকো, একটু আগে দেখাইছি, যদি বক্সটা ফলো করেই থাকো তাহলে ওখানে দেখে থাকবে যে ওখানে একটা রুল আছে, ওখানে একটা রুল আছে। কি আছে? আবার দেখাই দিচ্ছি। রুলে আছে যে যদি লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে শ্যাল উই ব্যবহার করে ট্যাগ কোয়েশ্চন করতে হয়। আর কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কিছু নাই। শুধুমাত্র লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স পাইলেই কি করবে, বাক্যের শেষে শ্যাল উই বসিয়ে দিবে, বাস তোমার ট্যাগ কোয়েশ্চন করা শেষ। তাহলে আমি যে সেন্টেন্সটা এখন ট্যাগ কোয়েশ্চন করতেছি এটা তো লেটস যুক্তই নাকি? লেটস যুক্ত না? তাহলে শ্যাল উই বসাই দিলেই হয়ে যাবে। শ্যাল উই বসাই দিই। কারো যদি প্রশ্ন থাকে কেন স্যার শ্যাল উই কেন বসালাম, তাদের জন্য ব্যাখ্যা হলো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা সাবজেক্ট উজ্জ্ব থাকে। সাবজেক্টটা মূলত এখানে কে আছে জানো? সেন্টেন্সটার অর্থ যেহেতু চলো আমরা জীবনে আমরা সিনসিয়ার হই, আন্তরিক হই, চলো, তাহলে যে বলছে সেও আছে, যাকে বলছে সেও আছে। অর্থাৎ যে বলছে সে হলো আই, আর যাকে বলছে সে হলো ইউ। এরকম 2টা সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে, আই আর ইউ। আর আই আর ইউ যদি সাবজেক্ট এখানে থাকে তাই সাবজেক্টের প্রোনাউন কি? উই। আই আর উই, আমি আর তুমি মিল্লা কি আমরা হয় না? এই জন্য এখানে উই বসছে প্রোনাউন। ঠিক আছে? তারপর আমি ছাত্রদের বলি যে লেটস যুক্ত সেন্টেন্স পাইলেই শ্যাল উই বসাই দেবা, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। কিন্তু কেউ যদি বুঝতে চাও কেন শ্যাল উই বসাবো, উই কেন বসাবো, তাহলে ব্যাখ্যা হলো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে, সাবজেক্ট থাকে না, লুকাইয়া থাকে। আর লুকাইয়া কি থাকে? চলো আমরা জীবন উন্নত হই, আন্তরিক হই। আন্তরিকটা কে হবা বলো? যে বলছে সে আর যাকে বলছে সে। অর্থাৎ চলো আমরা জীবনে আন্তরিক হই। অর্থাৎ এখানে আমরা আছে লুকাইয়া, আমি এবং তুমি। এই আমি আর তুমির প্রোনাউনই হলো উই। আর শ্যাল বসানো হলো কারণ এটা ফিউচার টেন্সকে বোঝানো হয়েছে। চলো আমরা জীবনে আন্তরিক হই, পরে হব না, এজন্য ফিউচার টেন্স হিসাবে শ্যাল বসানো হয়েছে। আর কেউ যদি বোঝার মধ্যে সমস্যা ফিল করো তাহলে তারা মনে রাখবা লেটস যুক্ত সেন্টেন্স হইলেই শ্যাল উই বসে। ওকে ফাইন, আমি চলে যাব F নম্বরে। দেখি আমার ক্লাসটা কয় মিনিট হলো। ও মাই গড, 34 মিনিট হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত করতেছি, তাড়াতাড়ি করো পরবর্তী সেন্টেন্স দুটো অবশ্যই। অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসাবে ইউ নিড টু বি সিনসিয়ার ইন ইউর স্টাডিজ। একজন ছাত্র হিসাবে তোমার দরকার, তোমার দরকার টু বি হওয়া সিনসিয়ার। কি হওয়া দরকার? তোমার আন্তরিক হওয়া দরকার ইন ইউর স্টাডিজ, তোমার পড়াশোনায়। একটু আগে আমি কথাটা বলছি, ছাত্র হিসাবে, যেহেতু তুমি একজন ছাত্র হিসাবে তোমাকে কিন্তু পড়াশোনায় আন্তরিক হতে হবে। সেই লাইনটাও কিন্তু এখানে চলে আসছে অলরেডি। ইউ নিড, তোমার দরকার, টু বি সিনসিয়ার, তোমার দরকার আন্তরিক হওয়া, টু ইউর স্টাডিজ, তোমার স্টাডিজে মানে পড়াশোনায় আন্তরিক হওয়া দরকার। ওকে, আমি সেন্টেন্সের অর্থ কিন্তু মিলিয়ে ফেললাম। এখন কিন্তু আমার ট্যাগ কোয়েশ্চেন করার পালা।
বলো 1 নম্বর রুল কি? 1 নম্বর রুল কি মনে আছে? দাঁত ফেলে দেব যদি মনে না থাকে। ডায়লগটা মনে আছে আমার? ক্লাসে যে ডায়লগটা সবসময় দিতাম, অবশ্যই মনে থাকার কথা। তা আমরা প্রথমে 1 নম্বর রুল হলো টেক কোশ্চেন করার, সেন্টেন্সের ভেতর থেকে অক্সিলারি ভার্বটা আনতে হয়। এই সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব নিড আছে, সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব নিড আছে। যদি মনে করো নিডটা আমি অক্সিলারি ভার্ব হিসাবে নেব না, এটাকে মেন ভার্ব হিসাবে দেখব, তাহলে তুমি নিতে পারো এখানে অক্সিলারি ভার্ব নাই, এটা মনে করে তুমি নিতে পারো ডু নট, কি নিতে পারো? ডু নট। আর যদি নিডটাই তুমি মোরাল ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে দেখো, তাহলে এখানে নিডই কিন্তু তুমি নিতে পারো। আমি অবশ্যই এখানে নিডটি মেন ভার্ব হিসেবে ধরবো, আর টু বি হলো এখানে ইনফিনিটিভ, টু বি হলো ইনফিনিটিভ, নিড হলো এখানে সেন্টেন্সের মেন ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব নাই এটা ধরলাম। অক্সিলারি ভার্ব যদি না থাকে সেন্টেন্সে, নিডে যদি তুমি অক্সিলারি ভার্ব না ধরো, তাহলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই। আর আমি প্রথম সেন্টেন্সেই বলেছিলাম অক্সিলারি ভার্ব কোনো সেন্টেন্সে না থাকলে নিতে হয় হলো ডু নট অথবা ডাজ নট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড নট, এটা প্রেজেন্ট টেন্স। সুতরাং এখানে তুমি কি নাও? ডু নট নাও। ডু নটটি মিলিয়ে লিখলে হয় ডন্ট। এবার 2 নম্বর নিয়ম পূরণ করা হয়ে গেছে, অ্যাফার্মেটিভ হলে নট নিতে হয়, নটও নেওয়া হয়ে গেছে। 3 নম্বর নিয়ম কি? সাবজেক্টের প্রোনাউন বসে। সাবজেক্ট এখানে আছে ইউ, ইউর প্রোনাউন আসলে কিন্তু ইউ, ইউর প্রোনাউন ইউ। আমার আরেকটা সেন্টেন্স হয়ে গেল। এবার আমি জি নম্বরে চলে যাব। জি নম্বর আছে ইউর সিনসিয়ারিটি, তোমার আন্তরিকতা, উইল বি হবে দ্য কি, চাবিকাঠি, টু ইউর গুড রেজাল্ট। অর্থাৎ ইউর সিনসিয়ারিটি, তোমার আন্তরিকতা, তুমি যদি আন্তরিক হও, তোমার ভেতর যদি আন্তরিকতা থাকে, তোমার এই আন্তরিকতাই কিন্তু হবে, উইল বি হবে দ্য কি, চাবিকাঠি, টু ইউর গুড রেজাল্ট, তোমার ভালো রেজাল্টের জন্য চাবিকাঠি হবে এটাই। ওকে, অর্থটা মিলানো হলো। এবার আবার টেক কোশ্চেন, আবার সেই রুল, আবার একই রুল। কি রুল বলো? প্রথমে কি আনতে হয় টেক কোশ্চেন করার জন্য? প্রথমে 1 নম্বরে অক্সিলারি ভার্ব আনতে হয়। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে উইল, কি আছে? অক্সিলারি ভার্ব উইল, তার উইলটাই আমি এখানে নেব। প্রথমে সেন্টেন্সের ভেতর থেকে অক্সিলারি ভার্ব নিতে হয়, উইল আছে, আমি কি নিলাম? উইল নিলাম। তারপর নট নিতে হয় যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়। এই সেন্টেন্সটা অবশ্যই অ্যাফার্মেটিভ, এই সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই বা নেগেটিভ সূচক ওয়ার্ড নাই, তাই উইল নট, উইল নটটি মিলিয়ে কিন্তু লেখা যায় ওন্ট। উইল নট যদি মিলিয়ে লেখো, কনস্ট্রাকটিভ করে লেখো, তাহলে কিন্তু ওন্ট হয়, WONT। এই জিনিসটা আমি তোমাকে একটু দেখাই। এখানে কতগুলা কনস্ট্রাকটিভ আছে দেখো, এই তো। কির সাথে নট যোগ করলে কি হয়? শ্যালের সাথে নট যোগ করে শ্যালেন, উইলের সাথে নট যোগ করলে হয় ওন্ট। দেখতে পাচ্ছ? আমি উইলের সাথে নট যোগ করলে যা হয় ওটাই ব্যবহার করলাম, ওন্ট। আমার পরের কাজ হলো সাবজেক্টের প্রোনাউন বসানো। 3 নম্বর রুল কি? টেক কোশ্চেন করার, সাবজেক্টের প্রোনাউন বসে, সাবজেক্টের প্রোনাউন বসে, সাবজেক্টের প্রোনাউন বসে। সাবজেক্ট এখানে কি? এখানে সাবজেক্ট কি বলো তো? ইওর সিনসিয়ারিটি, সাবজেক্টটা হলো এখানে ইওর, ইউ না কিন্তু সাবজেক্ট। অনেকে মনে করতে পারো, ভুল করতে পারো এটা ভেবে যে এখানে সাবজেক্ট ইউ, নো, গ্যাসাং কাটা যাবে। তাহলে এখানে সাবজেক্টটা হলো ইওর সিনসিয়ারিটি, তোমার আন্তরিকতা। তোমার আন্তরিকতা আর তুমি, এটা কিন্তু এক না। তুমি হলো একজন মানুষ, আর তোমার আন্তরিকতা হলো থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তোমার আন্তরিকতা অন্য একটা ব্যাপার, অন্য একটা ভিন্ন একটা জিনিস, বস্তু, তোমার আন্তরিকতা। তাহলে এটা কি হলো? থার্ড পারসন সিঙ্গুলার। তোমার আন্তরিকতা বস্তুবাচক একটা ব্যাপার, আর বস্তুবাচক নাউনের ক্ষেত্রে, সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রোনাউন আনতে হবে ইট, আর প্লুরাল হলে আনতে হবে দে। আর এটা হলো সিঙ্গুলার, তোমার আন্তরিকতা একটা সিঙ্গেল একটা ব্যাপার, থার্ড পারসন সিঙ্গুলার, বস্তুবাচক ব্যাপার, তুমি না। সাবজেক্টটা কিন্তু তুমি না, ভুলো, আমি বারবার বলছি, সাবজেক্টটা তুমি না, তোমার আন্তরিকতা, তোমার আন্তরিকতা থার্ড পারসন সিঙ্গুলার। সুতরাং প্রোনাউন নিতে হবে ইট, বস্তুবাচক। হয়ে গেল আমার সবকটা সেন্টেন্স। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি আবার দেখবে, দেখে তোমাদের কোশ্চেন পেপার সলভ করতে চেষ্টা করবে। আর আমি যে রুল প্রয়োগ করলাম, এই রুলের বক্সটা, কাগজটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো। আর আমার যেই ইউটিউবে যে ইটা খোলা হয়েছে, চ্যানেলটা খোলা হয়েছে, পাইলটস ইংলিশ ওয়ার্ল্ড অ্যান্ড হোম কেয়ার, এটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে কিন্তু এখান থেকেই ক্লাস নেওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।